বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছো। আমি নাজমা ইয়াসমিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আমি আজকে তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমার যে দ্বিতীয় পত্র আছে তার প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সামনেই কিন্তু ছাত্রীরা তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা। অবশ্যই তোমাদের সব সিলেবাস শেষ হয়ে গেছে, বাসায় রেগুলার মেনটেন করে পড়াশোনা করছো, সব বিষয়ে তোমাদের ক্লিয়ার ধারণা আছে। তবু আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথমে বলতে হয় ব্যাংক কাকে বলে। অবশ্য তোমরা জানো ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান যে আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে ও ব্যাংকিং বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে থাকে। ব্যাংকের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করা বা দেশের মুদ্রাবাজারের মধ্যমণি হিসাবে কাজ করা। আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এখন আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকে টাইপ অফ ব্যাংক বা ব্যাংকের ক্লাসিফিকেশন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদিও তোমরা জানো, কিন্তু এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের একটু বেশি ভালো ধারণা রাখতে হবে। কারণ পরীক্ষায় কোনো একটা উদ্দীপক দিলে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে, বা তোমাদেরকে ধরতে হবে এটা কোন ধরনের ব্যাংকের উদ্দীপকটা দেওয়া হয়েছে। সেটা কি একক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, শাখা ব্যাংক, নাকি তালিকাভুক্ত ব্যাংক, নাকি অতালিকাভুক্ত ব্যাংক। এগুলো সব তোমাদেরকে ক্লিয়ার একটু ধারণা রাখতে হবে। এই জন্য এই ক্লাসিফিকেশনটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। আসো তাহলে আমরা দেখি ব্যাংকের ক্লাসিফিকেশনটা কি। বেসিক্যালি ব্যাংকে 5টি ভাগে ভাগ করা যায় বা কার্যভিত্তিতে 5টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যাংক, 2 হচ্ছে কার্যভিত্তিতে, 3 হচ্ছে সাংগঠনিক কাঠামো ভিত্তিতে, তারপরে চতুর্থ হচ্ছে হলো তালিকাভুক্ত বা তালিকাভুক্ত ভিত্তিতে, এবং পঞ্চম হচ্ছে সেবা গ্রহণের ভিত্তিতে। তাহলে আসো আমরা প্রথমে দেখি মালিকানা ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করা যায়। মালিকানা ভিত্তিতে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সরকারি ব্যাংক, 2 হচ্ছে বেসরকারি ব্যাংক, 3 হচ্ছে সরকারি ও বেসরকারি ব্যাংক, এবং চতুর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। এবার আমরা দেখি কার্যভিত্তিতে ব্যাংকে কয়টি ভাগে ভাগ করা যায়। কার্যভিত্তিতে ব্যাংকে ভাগ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারপরে বিশেষায়িত ব্যাংক, এই সমস্ত ভাগে ভাগ করা যাচ্ছে। এবং কাঠামো ভিত্তিতে হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। এবং তালিকাভুক্ত হিসেবে ব্যাংকে ভাগ করা হচ্ছে 2টি ভাগে। এক হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, 2 হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। এবং সেবা প্রদানের ভিত্তিতে ব্যাংকে ভাগ করা হচ্ছে আবার 2 ভাগে, পাইকারি ব্যাংক আর হচ্ছে খুচরা ব্যাংক। তাহলে আসো প্রথমে আমরা দেখি যে মালিকানা ভিত্তিতে যে ব্যাংকে ভাগ করা হয়েছে তার 1 নাম্বার সরকারি ব্যাংক কাকে বলে। সরকারি ব্যাংক বলতে আমরা বুঝি সরকার দ্বারা নিয়ন্ত্রিত, গঠিত, পরিচালিত ব্যাংকে বলা হচ্ছে সরকারি ব্যাংক। অর্থাৎ হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলো সরকার গঠন করে, নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে তাকেই বলছে সরকারি ব্যাংক। এখন আমরা দেখব বেসরকারি ব্যাংক কাকে বলে। বেসরকারি ব্যাংক বলতে বোঝায় বেসরকারি ব্যক্তি কর্তৃক উদ্যোগে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংকে বলা হচ্ছে বেসরকারি ব্যাংক। এখন আমরা দেখব সরকারি ও বেসরকারি ব্যাংক কাকে বলে। যে ব্যাংক সরকারি এবং বেসরকারি উদ্যোগে গঠিত ও পরিচালিত হয়ে থাকে সেটি হচ্ছে সরকারি ও বেসরকারি ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক কাকে বলে। স্বায়ত্তশাসিত ব্যাংক বলতে বোঝাচ্ছে সরকারি বিশেষ নির্দেশে বা আদেশে গঠিত ও নিয়ন্ত্রিত ব্যাংকই বলা হচ্ছে হলো স্বায়ত্তশাসিত ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংকের মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আমাদের দেশে রয়েছে, তারপর হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, এগুলো কিন্তু হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত। এখন দেখব আমরা যে কার্যভিত্তিতে ব্যাংকে কয়টি ভাগে ভাগ করা যায়। কার্যভিত্তিতে আমরা জানি এক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝাচ্ছে যে ব্যাংক সরকার কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন নয় বা দেশের মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করা। আর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। বাণিজ্যিক ব্যাংক বলতে বোঝাচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে
গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংকে বলা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কি করছে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বল্প সুদে আমানত সংগ্রহ করছে বিভিন্ন আমানতকারীর থেকে, এবং সেই আমানত চাই কিন্তু বেশি সুদে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ প্রদান করা হচ্ছে। এই যে স্বল্প সুদে আমানত সংগ্রহ করছে এবং বেশি সুদে ঋণ প্রদান করছে, এর মাঝখানেই কিন্তু সে প্রফিটটা অর্জন করে থাকে বা প্রফিট আর্ন করে থাকে। তাহলে আমরা কি দেখলাম? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্বল্প সুদে গ্রাহক থেকে আমানত সংগ্রহ করা এবং বেশি সুদে সেটি ঋণ আকারে বিভিন্ন প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে প্রদান করে থাকে। তারপরে হচ্ছে কি বিশেষায়িত ব্যাংক কাকে বলে? বিশেষায়িত ব্যাংক হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলো মানে বিশেষ গ্রাহকদের বিশেষ প্রয়োজন বা সুবিধার জন্য বা বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে গঠন করে থাকে, তাকে বিশেষায়িত ব্যাংক বলে। যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, সঞ্চয় ব্যাংক, এগুলো কিন্তু হচ্ছে বিশেষায়িত ব্যাংকের কি উদাহরণ। সঞ্চয় ব্যাংক কী করছে? এই যে অলস যে আমানতগুলো পড়ে রয়েছে গ্রাহকদের কাছে, সে আমানতটাকে সংগ্রহ করার জন্যই কিন্তু সঞ্চয় ব্যাংক বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আমানত সংগ্রহ করে থাকে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে, যে এটি হচ্ছে তার মূল উদ্দেশ্য। এখন হচ্ছে সংগঠনের কাঠামো হিসাবে যে একক ব্যাংক, শাখা ব্যাংক বা গ্রুপ ব্যাংক রয়েছে, এগুলো কাকে বলে? অবশ্যই আমরা জানি একক ব্যাংক কাকে বলে। একক ব্যাংক বলতে কেবলমাত্র একটি মাত্র অফিসের মাধ্যমে যে সমস্ত ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে কিন্তু একক ব্যাংক বলছি। আমি কি বললাম আবার একটু খেয়াল করো। যে ব্যাংক কেবলমাত্র একটি মাত্র অফিসে বসেই বা একটি মাত্র অফিসেই তাদের সমস্ত ব্যাংকিং কাজ পরিচালনা করে, তাকে কিন্তু একক ব্যাংক বলছে। আমাদের দেশে কিন্তু এই একক ব্যাংক প্রচলন নেই, আমেরিকাতে কিন্তু একক ব্যাংকের প্রচলন রয়েছে। তারপরে শাখা ব্যাংক, যে ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে বিভিন্ন স্থানে দেশে বিদেশে যে তার শাখা থাকে, তাকে কিন্তু শাখা ব্যাংক বলছে। তাহলে আমরা কি দেখলাম? একটি কেন্দ্রীয় অফিসের অধীনে বিভিন্ন স্থানে বা দেশে বা বিদেশে যে সমস্ত শাখা প্রতিষ্ঠান করে থাকে, তাকে শাখা ব্যাংক বলছে। আমাদের দেশে কিন্তু সবগুলো ব্যাংকই শাখা ব্যাংক। চেইন ব্যাংক হচ্ছে একই শ্রেণীর কতগুলো ব্যাংক তাদের সমঝোতার সহযোগিতার মাধ্যমে তারা একত্রিত হয়ে যদি কার্যক্রম পরিচালনা করা থাকে, তাহলে কিন্তু চেইন ব্যাংক বলছে। আমাদের দেশে কিন্তু চেইন ব্যাংক নেই, যুক্তরাষ্ট্রে কিন্তু চেইন ব্যাংক ব্যবস্থাটা রয়েছে। গ্রুপ ব্যাংক কাকে বলে? গ্রুপ হচ্ছে যে সমস্ত ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান কতগুলো ছোট ছোট অংশে গ্রুপে ভাগ হয়ে যে ব্যাংকিং কাজ করে থাকে, সেটাই হচ্ছে গ্রুপ ব্যাংক। এখন আমরা দেখব তালিকাভুক্ত ভিত্তিতে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, তালিকাভুক্ত ব্যাংক ও অতালিকাভুক্ত ব্যাংক, সে সম্পর্কে ধারণা নেব। তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে? তালিকাভুক্ত ব্যাংক বলতে বোঝাচ্ছে যে সমস্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত যে তালিকা আছে সেখানে অন্তর্ভুক্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাহলে আমি কি বললাম? দেশের অভ্যন্তরে কাজকর্ম পরিচালনা করার জন্য তারা কি করছে? কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত যে তালিকা রয়েছে সেখানে তাদের অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, তাকে বলছে তালিকাভুক্ত ব্যাংক। এখন আমরা দেখব অতালিকাভুক্ত ব্যাংক কাকে বলে। যে ব্যাংক দেশের ব্যাংকিং আইন দ্বারা গঠিত হয়েছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়নি, তাকেই হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক বলা হয়। তাদেরকে অতালিকাভুক্ত ব্যাংক বলা হয়। যেমন কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমরা সবাই জানি, এগুলো কিন্তু হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমরা আরেকটা বিষয় জানি, গ্রামীণ ব্যাংক একমাত্র ব্যাংক যে ব্যাংক আমানত ছাড়াই আমাদেরকে ঋণ প্রদান করছে। এই যে গ্রামে গঞ্জে যাদের আমানত দেওয়ার, ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিই অবশ্যই একটা আমানত রাখতে হয়, গুচ্ছিত রাখতে হয়, সেটি ছাড়াই কিন্তু গ্রামীণ ব্যাংক আমাদেরকে জামানত ছাড়াই তোমাদেরকে মানে ঋণ দেবে। সেটাই হচ্ছে কিন্তু গ্রামীণ ব্যাংকের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে সেবার দিক দিয়ে যে ব্যাংকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পাইকারি ব্যাংক এবং খুচরা ব্যাংক। এই যে পাইকারি ব্যবসা যাতে ঠিকমতো করা যায়, এই জন্য কী করছে? পাইকারি ব্যবসায়ীদের জন্য ব্যাংক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে। এই যে আমদানি রপ্তানি বলো, বিভিন্ন ধরনের পাইকারি কাজে তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। সেই আর্থিক সহযোগিতার জন্যই সেই আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত এবং পরিচালিত হয়ে থাকে, তাকে পাইকারি ব্যাংক বলে। আর খুচরা
খুচরা ব্যাংক বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের খুচরা গ্রাহক অর্থাৎ ব্যক্তি গ্রাহক, বিভিন্ন সাধারণ ব্যবসায়ী বা অব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তাদের সুবিধার জন্য যে সমস্ত ব্যাংক গঠিত হয় তাকে বলা হচ্ছে খুচরা ব্যাংক। এই খুচরা ব্যাংকগুলোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে অর্থ গ্রহণ করা যায়, অর্থ পরিশোধ করা যায়, ঋণ প্রদান, ক্রেডিট কার্ড ইত্যাদি ধরনের ফেসিলিটি দিয়ে থাকে, যাতে গ্রাহকরা খুব মানে ইজিলিভাবে টাকা পয়সা আদান প্রদান বা ব্যাংকিং কার্ড গ্রহণ করতে পারে বা সুবিধা গ্রহণ করতে পারে। তোমরা অবশ্যই জানো ব্যাংকে কি করছে, যখন কোনো একটি ব্যাংক কোনো এক্সট্রা কোনো ফেসিলিটি দেয়, তখন কিন্তু অন্যান্য ব্যাংকরাও সেই ধরনের ফেসিলিটি দিতে চায়। কারণ কি, এই যে ব্যাংকটা যদি বাজারে থাকতে চায়, টিকে থাকতে চায়, তাহলে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটি ব্যাংকেই কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়, অর্থাৎ সুদের হার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু প্রত্যেকটি ব্যাংকই দিয়ে থাকছে। এই যে ক্রেডিট কার্ড বলো, ডেবিট কার্ড বলো, সমস্ত ব্যাংকই কিন্তু এ ধরনের ফেসিলিটি দিচ্ছে। এই জন্য আমরা কি দেখলাম, যে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যার মধ্যস্থকারী আর্থিক প্রতিষ্ঠান যা স্বল্প সুদে আমানত সংগ্রহ করছে, ঋণ প্রদান করছে এবং ব্যাংকিং সুযোগ সুবিধা প্রদান করছে, তাকেই বলা হচ্ছে ব্যাংক। তাহলে ছাত্রীরা, আজকে আমি যে ক্লাসিফিকেশনটা তোমাদেরকে বুঝালাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে কিন্তু তোমরা তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক, তারপরে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এগুলো সম্পর্কে কিন্তু একটু স্বায়ত্তশাসিত ব্যাংক, এগুলো কিন্তু একটু ভালো করে দেখবে, কারণ এগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে। তাহলে আমি যেটা বুঝিয়েছি আজকে, আমি আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমি আরও ক্লিয়ার করে দিব তোমাদেরকে। তোমরা ভালো থেকো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের কিন্তু একদম ফাইনাল এক্সামও কিন্তু কাছেই চলে এসছে। এই জন্য প্রস্তুতিমূলক পরীক্ষাটা ভালো করে দিবে, তাহলে বুঝতে পারবে তোমার প্রস্তুতি কীরকম হয়েছে। যদি দেখছো যে প্রস্তুতিমূলক পরীক্ষা তোমার ভালো হয়নি, তাহলে কিন্তু তোমাকে আরেকটু বেশি পরিশ্রমী হতে হবে, আরেকটু বেশি পড়াশোনা করতে হবে। আমার বিশ্বাস, তোমরা যদি রেগুলার মেনটেন করে বাসায় পড়াশোনা করো, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আশা করছি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, রেগুলার লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।